পরবর্তী কিছু বক্তব্যের জন্য আমরা কার কাছে যাব? শ্রী শ্রী হর্ষ হর্ষ দত্ত। দত্ত। একসঙ্গে বললাম। শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে শ্রদ্ধা এবং নমস্কার। এখানে আমাদের প্রিয় পবিত্রদা নারায়ণ সান্যালের সাহিত্যকৃতি নিয়ে একটু ছুঁয়ে চলে গেলেন, কেন এইসব সভাতে বিশ্লেষণাত্মক আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে বলে উনি সব প্রসঙ্গই একটু একটু করে ছুঁয়ে চলে গেছেন। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি এই নারায়ণদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় কীভাবে হলো এবং সেটা কোন স্তরে গিয়ে পৌঁছলো সেটা একটুখানি বলি। আমি যে পত্রিকায় চাকরি করতাম, খুঁজে দেখলাম যে সেই পত্রিকায় 1961 সালে, অর্থাৎ ওর পিএল ক্যাম্প বলে যে এই বকুলতলা পিএল ক্যাম্প বলে যে বইটি 1955-তে বেরিয়েছিল, তার ঠিক 6 বছর পরে এই প্রথম দেশ পত্রিকায় ওর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, সেটার নাম হচ্ছে নৈমিষারণ্যের ডাক। 1962 সালে আবার আর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, সেটার নাম হচ্ছে নৈমিষারণ্যের উপকথা। আবার 1962 সালে আর একটা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে দণ্ডক শবরী। নৈমিষারণ্য এবং বিকর্ণকে নিয়ে গ্রন্থ সমালোচনা লিখছেন 1963। বক্রেশ্বরের একানে বুড়ো বলে 1963 সালে একটা প্রবন্ধ লিখছেন দেশ পত্রিকায়। বিয়ার কুল থেকে দীঘা 1964 সালে লেখা আরেকটি প্রবন্ধ। অজন্তা চিত্রে অজানিত রহস্য 1966 আরেকটি প্রবন্ধ। অজন্তা চিত্রের ব্যাকরণ 1966তেই আরেকটি প্রবন্ধ। ভ্রমণে ভিসার ভূমিকা 66 থেকে একেবারে প্রায় লাফ দিয়ে 1985। সেই 1985-তে আমি এই পত্রিকাতে, তখন আমার 1 বছর চাকরি হয়েছে। 1992 সালে লিখছেন আকবরী স্থাপত্যে ইন্দো ইসলামী শৈলী। আর 11 নম্বর প্রবন্ধ, যেটা ওইটাই মনে হয় লাস্ট, আর কোনো আমি কোথাও উল্লেখ পেলাম না, সেই প্রবন্ধটার নাম হচ্ছে একটুকু বাসা বাঙালির চিরকালের স্বপ্ন, ডিসেম্বর 2012। এটা দেশ পত্রিকার একটি বিশেষ সংখ্যা হয়েছিল নতুন সহস্রাব্দের বাঙালি এই নামে। তো সেখানে বাঙালির বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা দুর্ভোগ সমস্ত কিছু নিয়ে বিভিন্ন গুণীজন লেখা লিখেছিলেন। তার মধ্যে যখন এই বাড়িটা এলো, যেমন বলা হয় না, সাহেবের গাড়ি, মুসলমানের হাঁড়ি আর বাঙালির বাড়ি। এখন এই যে বাড়ির প্রতি আমাদের একটা অদ্ভুত টান, বাড়ির প্রতি আমাদের একটা মায়া মমত্ব, সেটা নিয়ে কে লিখতে পারেন, বেশ ব্যাপারটা জানেন, একটা বাড়ি কিভাবে তৈরি হয়, ছোট বাড়ি বড় বাড়ি ইত্যাদি যখন আলোচনা হচ্ছে, সেই সময় এই দেখুন 1992-এর পর আবার 2002 সালে ওকে লিখতে বলার পরিকল্পনা করা হলো, এবং সেটার ভার পড়লো আমারই উপরে যে ওকে রাজি করাতে হবে এই লেখার জন্য। চক্রবেড়িয়া রোডে থাকতেন, তখন তো আর এত মোবাইলের যুগ ছিল না, কোনো রকমের ল্যান্ডলাইনটা খুব সম্ভবত আমি দেশ পাবলিশিংয়ে অপুর বাবার কাছ থেকে জোগাড় করেছিলাম। অপু আজকে এখানে এসছে, বলবেও মনে হয় কিছু।
তো ফোন করতে উনি বললেন যে কে বলছেন আপনি? তাই বললাম আমি আপনার হাঁটুর বয়সী একটি ছেলে আপনাকে ফোন করছি, বলে যে বাড়িতে না এলে আমি তো ফিতে দিয়ে মেপে ভাই দেখব হাঁটুর বয়সী কিনা, মানে আমার হাঁটুটা একটু বেশ উঁচুতে। দেখলাম যে প্রথম থেকেই খুব একটা আপন করে নেওয়ার যে একটা মানুষের ভিতরে স্বতঃপ্রবৃত্তি থাকে সেটা ওর মধ্যে রয়েছে। তাই জন্য আমার ভয় ডরটা কেটে গেল। মনে হলো যে ওকে রাজি করাতে আমি পারবই। এতগুলো বছর উনি অন্য কোনো ম্যাগাজিনে লিখেছেন কিনা আমি বলতে পারবো না, ম্যাগাজিনে খুব বেশি লিখতেনও বলে মনে হয় না, কেন এত রকমের বই লিখতে হতো তাকে সারা বছর, প্রকাশকদের তাড়নায়। ম্যাগাজিনের জন্য বলতে গেলে পরবর্তীকালে অনেক জায়গায় বলছেনও যে আমি প্রাবন্ধিক নই, আমি প্রবন্ধ লিখিনি, কিন্তু এইখানের দেশ পত্রিকার সবকটাই প্রবন্ধ, এবং এই সবকটা প্রবন্ধই হচ্ছে সেই সবকটা উপন্যাসেরই বীজ। নৈমিষারণ্য বলুন, দণ্ডক সবরী বলুন, সব কিছু, এমনকি অপরূপা অজন্তা যে পরবর্তীকালে যে বইটা এত বিখ্যাত হয়েছিল, সেই বইটারও দুটি প্রবন্ধ এইখানে, মানে এই প্রবন্ধগুলোই বইয়ে আছে তা বলছি না, কিন্তু এই অজন্তা চিত্রের অজানিত রহস্য এবং অজন্তা চিত্রের ব্যাকরণ, এই দুটি প্রবন্ধ প্রকাশের গৌরব দেশ পত্রিকাতে ছিল আগেই। তো এই নতুন সহস্রাব্দের বাঙালি সংখ্যাটির জন্য উনি যে লেখাটি দিয়েছিলেন আমাদের, সেই লেখাটির নাম হচ্ছে ওই একটুকু ভাষা বাঙালির চিরকালের স্বপ্ন। অপূর্ব একটা কঠিন বিষয়কে কত রসগ্রাহী করে বলা যায়। ছবি টবি দিয়ে সেই প্রবন্ধটা আমি আবার পুরনো দেশ থেকে দেখলাম যে, এবং উনিও খুব খুশি হয়েছিলেন। পরবর্তীকালে আমাকে ফোন করে বলেছেন খুব সুন্দর সাজানো হয়েছে, খুব, তুমি একদিন এসো আমার বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে চক্রবিহার রোডের বাড়িতে কখনো যাওয়া হয়নি, কিন্তু ওই ফোনে কখনো কখনো যোগাযোগ হয়েছে। রূপমঞ্জুরি কথা সাহিত্যের জন্য যখন 2000 সালে সম্মানিত হয়েছেন বঙ্কিম পুরস্কারে, খুব সম্ভবত আমি একটা ফোন করেছিলাম, এখন আর আমার মনে নেই, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি, তো সেই সময় মানে ফোনে কথা হয়েছিল। কিন্তু একটা বিষয়ে যেটা নারায়ণ সান্যাল নিজেও জানতেন এবং আমরাও এটা সবসময় খেয়াল করতাম, যেহেতু একটা পত্রিকাতে থাকতে গেলে এই খেয়ালগুলো রাখতে হয়, তো যে একটা লেখকের যে চলমানতা সেটা কিভাবে কিভাবে যাচ্ছে, একটা নদীর মতো কিভাবে কিভাবে এই চলমানতাটা যাচ্ছে। কেউ একমুখী, তাকে একবারই দাগিয়ে দেওয়া হচ্ছে ইনি এই হাস্যরসের লেখক, আবার কাউকে দাগিয়ে দেওয়া হচ্ছে ইনি রম্যরচনার লেখক, কাউকে বলা হচ্ছে ইনি খুব ভালো ছোট গল্পকার, কাউকে বলা হচ্ছে ইনি ভালো বড় কথা সাহিত্যিক। কিন্তু ওকে ঠিক এইভাবে কোনো বিষয়ে দাগানো যাচ্ছে না, কেন একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে মানে প্রায় লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন। আমার কাছে ওর যে কটা বই আছে তার মধ্যে আর্টিমিশিয়া বলে একটা বই রয়েছে। একজন আপনার তখনকার দিনের ইটালির একমাত্র মহিলা শিল্পী যাকে নিয়ে এই বইটা লেখাছে, এটা তার একটা কৈফিয়ত দিয়েছেন যে ওর বড় মেয়ে অনিন্দিতা, তিনি মনে হয় সান ফ্রান্সিসকো থেকে আসছিলেন, তখন প্লেনে বই দেয়া হতো পড়ার জন্যে, লং জার্নিতে 8 ঘন্টা 9 ঘন্টার প্লেন জার্নিতে, সেই বইটা উনি পেপার ব্যাগ এনে বাবাকে দিয়েছিলেন, সেখান থেকে ওই আর্টিমিশিয়ার গল্পটা উনি তৈরি করলেন। সেইখানে কৈফিয়ত বলে একটা ভূমিকাতে লিখছেন যে বিষয় থেকে বিষয়ান্তরে সংক্রমণ আমার এক মজ্জাগত ব্যাধি। একটা অপূর্ব স্বীকারোক্তি, বিষয় থেকে বিষয়ান্তরে সংক্রমণ আমার এক মজ্জাগত ব্যাধি। ওর 150 কি 151 কি 152 বইয়ের সংখ্যা যাই হোক না কেন, আপনারা খুঁটিয়ে দেখলে দেখবেন যে যে সত্যি সত্যি এই সংক্রমক ব্যাধি থেকে উনি বের হতে চাননি। বের হতে চাননি এই জন্যে যে রবীন্দ্রনাথের একটা আক্ষেপ আছে না, যে ওই আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। রবীন্দ্রনাথের একটা আক্ষেপ রয়েছে, সেই আক্ষেপটা অন্তত ওর লেখাতে উনি কোনো দিন
করবেন এটা হতেই পারে না, কেননা সমস্ত জায়গাতে ওর পদচিহ্ন পড়েছে, সমস্ত বিষয়ে, মানে ওর প্রিয় বিষয়গুলোর উপরে সব কিছুতে। আর একটা জায়গায় লিখছেন যে আমি ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে গেছি মুখ্যত অন্তরের তাগিদে। বাইরে থেকে আমাকে কেউ ঠেলাঠেলি করেছে যে না আপনি এই বিষয় থেকে এবার আর্ট থেকে চলে যান বতিচেল্লিতে, আপনি দান্তের কমেডিয়ান অনুবাদ করুন, অমুক করুন, এরম নয়। মিকেলেঞ্জেলো থেকে চলে যান এতে, ওরকম নয়। আবার বকুলতলা পিএল ক্যাম্পে চলে যান, দণ্ডকারণ্যে চলে যান, বলছেন না আসলে আমি ক্রমাগত বিষয় থেকে বিষয়ান্তরে গেছি মুখ্যত অন্তরের তাগিদে। এই অন্তরের স্পর্শ ওর যে বিপুল পাঠককুল, সেই পাঠককুল পেয়েছে। যারা ওর বই প্রকাশ করতেন তারা পেয়েছেন, এবং এইসব গল্প আমাদের কাছে তখন কেউ কেউ এসে করতেন। এই যে যেমন মেট্রো রেলের সব নাম বদল হয়ে গেল না, যখন টালিগঞ্জ স্টেশনের নাম উত্তম কুমার হলো, জানলায় টাকা গুলিয়ে কেউ যখন বলতো একটা উত্তম কুমার দিন, সেটা যেমন হাস্যকর হতো, ওরও এক একটা উপন্যাসের ওরকম সব পিকুলিয়ার নাম ছিল। কেউ যেতে যেতে বললে একটা রাস্কেল নারায়ণ সান্যাল দিন, এরকম গল্প সব আমাদের কাছে আসতো মজার মজার। ওর সাথে আমার শেষ দেখা হয়, সেটা ঠিক কোন সালে, উনি তো চলে গেলেন 1905-এ, ঠিক কোন সালে আমার এখন কিছুতেই মনে পড়লো না, আমি কোনোভাবেই জোগাড় করতে পারলাম না। টালি ক্লাবে একটা, এই টালিগঞ্জ ক্লাবে একটা বিবাহ অনুষ্ঠানে আমার সঙ্গে ওর শেষ দেখা হয়েছিল, খুব সম্ভবত 2003 সালের একটা রাত্রি। 22 বছর আগের ঘটনা, সব কথা মনে নেই, কিন্তু উনি ওই যে সেই একদম সাদা ধপধপে ফুলাতা পাঞ্জাবি ধুতিটি পরে বসে রয়েছেন। আমি গিয়ে আলাপ করলাম, কোনো দিন আমাকে চোখে তো দেখেননি, সবসময় ফোনে ফোনে কথা হচ্ছে। আমি বললাম আমি সেই, ওরে বাবা। আমি বললাম যে আমি বলেছিলাম হাঁটুর বয়সী, আপনার কী মনে হচ্ছে? বলে হ্যাঁ হ্যাঁ হাঁটুর বয়সী তো বটেই, বসো বসো বসো। পাশে বসিয়ে অনেক গল্পগুজব করলেন। গল্পগুজবের মাঝে আমি ওকে একটুখানি করেছিলাম, একটু টুইস্ট করেছিলাম। কীরকম? অজন্তা অপরূপা নিয়ে কোনো প্রশ্ন নেই, মানে এরকম একটা বই যে উনি লিখে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, সে বিষয়ে কোনো আমাদের দ্বিমত কিছু ছিল না। তো আমি ওকে বললাম যে দেখুন আমি না বইটা খুব খুঁটিয়ে পড়েছি, একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কেভস অফ অজন্তা বলে একটা বই আছে খুব বড়, এবং তাতে সমস্ত মুরালগুলোর ছবি সহ দারুণ বর্ণনা রয়েছে। আর ওর যে অজন্তা অপরূপা, সেখানে আমি পাতার পর পাতা উল্টে যাচ্ছি, দেখছি সমস্ত জাতকের গল্পগুলোই আসছে এই গুহা অনুযায়ী অ্যাবান্ডান্ট গুহাগুলো বাদ দিয়ে। কেন আমি নিজের জীবনে 3 বার এই অজন্তার টানে 3 বার অজন্তা দেখেছি, তো একবারে প্রায় মুখস্থের মতো। মানে সকালবেলায় অজন্তায় ঢুকেছি, বিকেলবেলায় বেরিয়েছি অজন্তা থেকে, কিছুতেই ওই পাহাড়ের ঘোড়ার খুরের মতো ওই জায়গাটা থেকে নামতে ইচ্ছা করছে না। তা আমি বললাম জানেন তো আপনার সমস্ত এই অজন্তা অপরূপা প্রায় মুখস্থ করার মতো হয়ে গেছে আমার, কিন্তু আমি তো একটা জিনিস পাইনি, নানানদা বলবো। আমি নানানদাই বলতাম, মানে ফোনেতেও তাই বলেছে। তো উনি হ্যাঁ কী বলো? আমি বললাম ওই গুহাগুলোর বাইরে কিছু থাম আছে, মানে যে থাম পাহাড়টাকে ধরে রেখেছে। গুহাগুলোর ভেতরটায় চৈত বসানো রয়েছে, বুদ্ধদেব শুয়ে রয়েছেন, চতুর্দিকে মুরাল, তাহলে যেগুলো তো ফাঁকা, শুধু হাওয়ার উপরে ওগুলো রয়েছে। তো পুরো পাহাড়টাকে ধরে রাখার জন্য বাইরে কিছু থাম রয়েছে, সেই থামগুলো ভাস্কর্য খচিত, কিন্তু থামগুলোর গায়ে খরষ্টি কিংবা ব্রাহ্মী লিপিতে বেশ কিছু স্ক্রিপ্ট ছিল। তার মানে এগুলো আপনার চোখে পড়েনি? এগুলোতে কী লেখা আছে আমি ওই কেভস অফ অজন্তা বইটাতেও পেলাম না। আমি ভাবছিলাম যে আপনার বইয়েতে, তুমি এগুলোও দেখেছো? ওইগুলো খুব খুঁটিয়ে আমি যে দেখুন, তখনও তো এই মোবাইলে ছবি তোলার ব্যাপার হয়নি যখন আমি অজন্তা দেখছি। ক্যামেরাতে যে ছবি তুলে নিয়ে গেছি সেগুলো খুব দামি ক্যামেরা নয়, খুব সেরকম, মানে এরকম ফটোগ্রাফারও আমি নই।
আমি বললাম দেখুন আমি কিন্তু অনেকগুলো এরকম স্ক্রিপ্ট দেখেছি, সেই স্ক্রিপ্টগুলো পড়ে কি বলা হয়েছে, এই অজন্তা কবেকার তৈরি, এই যে পিরামিড দেখে যেমন লোকে বলে ভিন গ্রহ থেকে এসে মানুষ তৈরি করে গিয়েছিল, অজন্তা তো তার থেকে কোনো অংশ কম নয়। ইলোরাও ঠিক তাই, ওই ভিন গ্রহ থেকে মানুষ এসেছিল, কিংবা মানুষের ভেতর থেকে আর একটা যে মানুষ, সেই মানুষ বেরিয়ে ওই রকম অপরূপ সৃষ্টি করেছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ওই স্ক্রিপ্টগুলো জানা। তো উনি তখন বলেছিলেন ঠিক আছে দাঁড়াও, আমি ওই স্ক্রিপ্টগুলো সম্বন্ধে খোঁজখবর নিয়ে তোমাকে আমি জানাবো। কিন্তু সেই জানানোর কথাটা আর হয়নি। উনিও জীবন থেকে বিদায় নিলেন, আমাদেরও বয়স হয়ে গেল, বিষয়টাও ভুলে গেলাম। কিন্তু আজকে ওর এই 101 বছরের অনুষ্ঠানে এসে এই এতগুলো কথা মনে পড়ল, এই এতগুলো সম্পর্ক মনে পড়ল, এবং আমার সবচেয়ে আনন্দ হয়েছিল যে ওকে দিয়ে লেখানো, কেন উনি বলেই দিতে পারতেন মুখের উপরে যে 92 সালে ভাই শেষ লিখেছি, আর 2002 সালে আর টানাটানি কেন করছো আমাকে। কিন্তু সে কথাটা না বলে বরং যে লেখাটা লিখেছিলেন, আপনারা যদি কখনো পুরনো দেশ পান, এটা ডিসেম্বর মাসের সংখ্যাতে বেরিয়েছিল 2002-এ। তখন দেশ পাক্ষিক হয়েছে কি হয়নি, না মনে হয় হয়ে গেছে বা হয়নি, যে কোনো একটা কিছু হবে। তো ওই ডিসেম্বর মাসের একটি সংখ্যায় এই নতুন সহস্রাব্দের বাঙালিদের নিয়ে যে লেখাটা বেরিয়েছিল, তিনি জীবনের শেষ দিকে এসেও সেই নতুন সহস্রাব্দের বাঙালিকে সেই লেখার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আজকে তাকে আমার বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই। নমস্কার।